নমস্কার। আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি আমাদের যেটা পূর্বের পরিচালিত পাঠদানের কৌশল CCE সম্পর্কে, যেটাকে আমরা বলে থাকি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, যেটা হলো নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন। কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করেছি যে নতুন এডুকেশন পলিসি 2000 অনুযায়ী এই CCE পরিবর্তন করা হয়েছে এবং এবং শিক্ষামন্ত্রক যে নতুন এক পদ্ধতির কথা বলেছেন সেটা হলো HRPC, অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এবার এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা কি, আজকের আমাদের ভিডিওটা তাই নিয়ে, তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। হলিস্টিক রিপোর্ট কার্ডটি হলো প্রাথমিক ইন্টারভিউয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি জাতীয় শিক্ষানীতি 2020 উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তাছাড়াও এই যে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের কথা আমরা বলছি, সেটা আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেই মধ্যশিক্ষা পর্ষদ একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে শিক্ষক ডায়েরি এবং হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বাস্তবায়ন করতে হবে। এর সাথে সাথে আমরা যে বিষয়টি লক্ষ্য করব সেটি হলো এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ে শিক্ষণ প্রক্রিয়াকে আরও আধুনিক, বৈজ্ঞানিক ও শিক্ষার্থীকেন্দ্রিক করে তোলার জন্য টিচার্স ডায়েরিকে একটি অপরিহার্য অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই জায়গায় আমাদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা মাথায় রাখতে হবে সেটি হলো, সেই পয়েন্টগুলো হলো আধুনিক, বৈজ্ঞানিক এবং শিক্ষার্থী কেন্দ্রিক। অর্থাৎ এই তিনটিকে আমরা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের বৈশিষ্ট্য হিসেবে ধরতে পারি। এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো এই যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, সেটিকে সফলভাবে বাস্তবায়নের জন্য শক্তিশালী কয়েকটি হাতিয়ার রয়েছে। অর্থাৎ যে পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের যে উদ্দেশ্য সেটিকে পূরণ করতে পারবো, সেই পদ্ধতিগুলো কি না, সেই পদ্ধতিগুলি হলো শিক্ষক ডায়েরির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। হ্যাঁ, এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে একজন সমাজের নিজস্ব একটা ডায়েরি থাকবে, যেখানে তিনি ওনার অভিজ্ঞতা সম্পর্কে লিখবেন, যেখানে উনি একজন শিক্ষার্থীর বিভিন্ন আচরণ অধ্যয়ন করছেন সেগুলো সম্পর্কে লিখবেন। এবার শিক্ষক মহাশয় এই ডায়েরিটি শুধুমাত্র প্রতিদিনের কাজের হিসাব রাখা নয়, বরং এটি একজন শিক্ষার্থীর সামগ্রিক বিবর্তনের সাক্ষী। এর মাধ্যমে নিম্নলিখিত বিষয়গুলি প্রতিফলিত হয়। সেই বিষয়গুলো কি কি না, কতগুলো অধ্যায় বা পাঠ নির্দিষ্ট সময়ে শেষ করা হলো তার হিসাব রাখা। দ্বিতীয়ত, শ্রেণীকক্ষে পাঠদানের সময় কিভাবে জ্ঞান নির্মিত হয়েছে তার প্রমাণ রাখা, অর্থাৎ যেটাকে আমরা বলি নির্মিতবাদ, কনস্ট্রাকটিভিজম। তৃতীয়ত হলো শিক্ষার্থীর আচরণের পরিবর্তন এবং তার বহুমাত্রিক দক্ষতা, এগুলোকে পর্যবেক্ষণ করা। এবং তারপর রয়েছে শিক্ষার্থীর শিক্ষাগত, সামাজিক ও আবেগীয় উন্নয়নের গুণগত বর্ণনা করা। কারণ আমরা জানি শিক্ষা বর্তমানে শুধুমাত্র বৌদ্ধিক জ্ঞানের উপর জোর দেয় না, শিক্ষার উদ্দেশ্য হলো শিশুর সার্বিক বিকাশ। এছাড়াও এর আরেকটি অন্যতম উদ্দেশ্য হলো ব্লুমস ট্যাক্সোনমি এর অ্যাকশন ভার্ব ব্যবহার করে শিক্ষার্থীর নির্দিষ্ট সামর্থ্য বা কম্পিটেন্সি নির্ধারণ করা। এই ব্লুম ট্যাক্সোনমিটা আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো এটার সম্পর্কে কিছু জানেন না। তো এই নিয়ে আমরা খুব শীঘ্রই একটা ভিডিও আনতে চাচ্ছি, খুব সুন্দরভাবে যেখানে এক্সপ্লেন করা হবে। এছাড়াও রয়েছে কন্টেন্ট ভিত্তিক শিক্ষার বদলে কম্পিটেন্সি বা দক্ষতা ভিত্তিক শিক্ষার ওপর জোর দেওয়া। এবার এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে আমরা যে মূল্যায়ন পদ্ধতিটি দেখতে পাবো সেগুলো কি কি, অর্থাৎ এই পুরো গল্পটাই তো মূল্যায়ন পদ্ধতিকে নিয়ে। তাই এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে মূল্যায়ন সম্পর্কে কি বলা হয়েছে আমাদের তো সেটা না জানলেই নয়। তাহলে দেখা যাক মূল্যায়ন সম্পর্কে এখানে কি বলা হয়েছে। পর্ষদ শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট কাঠামো প্রদান করেছেন। সেগুলো কি, একটা হলো ফর্মেটিভ ইভ্যালুয়েশন। ফর্মেটিভ ইভ্যালুয়েশন মানে কি? ফর্মেটিভ ইভ্যালুয়েশন মানে হলো প্রস্তুতিকালীন মূল্যায়ন বা যেটাকে আমরা বলে থাকি কর্ম চলাকালীন মূল্যায়ন। অর্থাৎ কোনো কাজ চলছে, সেই কাজ চলাকালীন যে মূল্যায়ন হয় সেটাকেই আমরা বলে থাকি প্রস্তুতিকারী মূল্যায়ন। এটা সারা বছর ধরে হয়। এই প্রস্তুতিকারী মূল্যায়ন সম্পর্কে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কী বলেছে না, বলেছে যে বোর্ডের নিয়ম অনুযায়ী প্রতিটি বিষয়ে বছরে মোট 9 বার এই মূল্যায়ন করতে হবে। প্রতি মাসের তৃতীয় সপ্তাহে এই মূল্যায়ন আয়োজন করা বাঞ্ছনীয়।
মূল্যায়নের পরবর্তী সপ্তাহে অর্থাৎ চতুর্থ সপ্তাহে দুর্বল শিক্ষার্থীদের জন্য রেমেডিয়াল টিচিং বা প্রতিকারমূলক পাঠের ব্যবস্থা করতে হবে। মূল্যায়নের ধরন হতে পারে লিখিত, প্রজেক্ট, মৌখিক পরীক্ষা, শারীরিক কসরত, মডেল প্রদর্শন বা অন্য কোনো উদ্ভাবনী পদ্ধতি। তাহলে এখানে আমরা যে ফর্মেটিভ ইভ্যালুয়েশনের পার্টটাতে বুঝলাম সেটা হলো আমাকে 9 বার মূল্যায়ন করতে হবে এবং এই মূল্যায়ন তৃতীয় সপ্তাহে প্রত্যেক 3টে সপ্তাহ অনুযায়ী মূল্যায়ন প্রক্রিয়া চলবে এবং রেমেডিয়াল টিচিংয়ের ওপর এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বেশ, তারপরে দেখা যাক। তারপরে দ্বিতীয়ত যেটা রয়েছে সামেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটা বছরের শেষে হয় একটা নির্দিষ্ট পর্বে হয়, 3টে পর্বে সাধারণত হয়ে থাকে। সেই সামেটিভ ইভ্যালুয়েশন সম্পর্কে কী বলা হয়েছে না, এটি বছরে 3বার অনুষ্ঠিত হবে, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন আনা হয়নি। এপ্রিল, আগস্ট এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য নম্বরের বিভাজন নিচে দেওয়া হলো, অর্থাৎ কোন শ্রেণীর জন্য কী নম্বর থাকবে সেটা এখানে সুপারিশ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 30 নম্বর, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 50 নম্বর এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 70 নম্বর নিয়ে মোট পরীক্ষার নাম্বার হবে 80 নম্বর। এবার এগুলোতে গেল একটা পরীক্ষার পদ্ধতি, সামেটিভ ইভ্যালুয়েশন এবং ফর্মেটিভ ইভ্যালুয়েশন কীভাবে হবে। এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো এখানে কয়েকটা শিখন মডেলের কথা বলা হয়েছে। এই শিখন মডেলগুলো আমাদের না জেনে ইন্টারভিউ দিতে যাওয়া মানে বোকামির কাজ করা। তাহলে এই শিখন মডেলগুলো আমরা একটু বিস্তারিত জেনে নিই। শিখন মডেলে প্রথমে আমরা পাবো 4C। 4C এর অর্থ কি? 4C এর অর্থ হলো কমিউনিকেশন, অর্থাৎ 4টা C এর সমষ্টি হলো 4C। এর প্রথম অর্থ হলো কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগকে রক্ষা করা। এর দ্বিতীয় অর্থ হলো কোলাবোরেশন, অর্থাৎ শিক্ষার্থীরা একে অপরের সাথে সহযোগিতা করবে, এর মাধ্যমে তাদের সামাজিক গুণাবলীর বিকাশ ঘটবে, এর মাধ্যমে তারা সমাজের একজন সুনাগরিক হতে পারবে। তৃতীয়ত হলো ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ তাদের মধ্যে যুক্তিপূর্ণ চিন্তা তৈরি করতে হবে, তাদের মধ্যে রিজনিং ক্ষমতা বাড়াতে হবে এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো ক্রিয়েটিভিটি, অর্থাৎ তাদের মধ্যে সৃজনশীলতার বিকাশ করতে হবে। এবার এই সৃজনশীলতা কি এটা হয়তো আপনারা জানেন, সেই সৃজনশীলতাই যেন যথাযথভাবে বিকশিত হয় তার একটা পরিবেশ তৈরি করতে হবে, এটাই শেষ করা হয় 4C মডেলে। এবার 4C আমরা দেখলাম, এবার আমরা যেটা দেখব সেটা হলো 4H। আপনারা অনেকে হয়তো 3H সম্পর্কে জানেন, যেটা গান্ধীজির বুনিয়াদী শিক্ষাতে আমরা ধারণাটা পাই। 3H-এ শুধুমাত্র বলা হয়েছিল হেড, হার্ট এবং হ্যান্ডের কথা, অর্থাৎ সেখানে তাদের জ্ঞানমূলক বিকাশ হবে, তাদের অনুভূতিমূলক বিকাশ হবে এবং মনসঞ্চালনমূলক বিকাশ হবে। এটা ব্লুমস ট্যাক্সোনমিরও একটা পার্ট হিসেবে আমরা বলতে পারি। কিন্তু নতুন যে এডুকেশন পলিসি, সেখানে যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, সেখানে স্বাস্থ্যকেও যোগ করা হয়েছে এবং এর নাম দিয়ে দেওয়া হয়েছে 4H, অর্থাৎ 4টি H-এর সমষ্টি। অর্থাৎ শিশুরা যেন সুস্বাস্থ্যর অধিকারী হয়, আমাদের সেই বিষয়টিকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা জানি এরিস্টটলের একটা বিখ্যাত উক্তি রয়েছে, সেটি হলো সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষার লক্ষ্য। তাই দেহ যদি সুস্থ না থাকে, শিক্ষার্থীর মনোযোগে ব্যাঘাত ঘটবে, তার আগ্রহতে ব্যাঘাত ঘটবে। সেই জন্যই এই নতুন H অর্থাৎ হেলথ সেটিকে যুক্ত করা হয়েছে। এবার যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো আইকন মডেল। আইকন মডেলটা কি? আইকন মডেলটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই এটা নতুন শুনছেন। তাহলে চলুন আজকে এটা দেখে নেওয়া যাক। আইকন মডেল যেটি হলো সেটি হলো কনটেক্সচুয়ালিজম, অর্থাৎ এখানেও আমরা দেখব অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি এটি, অর্থাৎ তাদেরকে কনটেক্সট সম্পর্কে একটা ধারণা দিতে হবে, তাদের মধ্যে কোলাবোরেশন তৈরি করতে হবে, ইন্টারপ্রিটেশন কনস্ট্রাকশন তৈরি করতে হবে এবং মাল্টিপল যাতে তারা ইন্টারপ্রিটেশন করতে পারে সেই দিকটিকে আমাদের নজর দিতে হবে। এবার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা সবথেকে বেশি চর্চিত, এবং আপনি যখন ডেমো ক্লাস দেবেন আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো 5E মডেল। এই 5E মডেলটা কি? 5E মডেল হলো এমন একটা মানদণ্ড যার মাধ্যমে আপনি একটা বিষয়কে কিভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করবেন তার সম্পর্কে একটা ধারণা নিতে পারেন। 5E মডেলে আমরা দেখব প্রথমেই যেটা আছে সেটা হলো এঙ্গেজ। এঙ্গেজের অর্থ কি? আমরা যেটাকে বাংলা অর্থে বলি অংশগ্রহণ। এবার এই অংশগ্রহণ পাঠটাকে আমরা কোনটার ভাগে ফেলবো? তো অংশগ্রহণ হলো সেটাই যেখানে আপনি ক্লাসরুমে প্রবেশ করছেন,
আপনি শিক্ষার্থীদেরকে বলছেন যে কেমন আছো তোমরা সবাই, আজকে কে কী খেয়ে এসেছো। এইভাবে আপনি যখন শিক্ষার্থীদের সাথে একটা সংযোগ স্থাপন করছেন, তাদের সাথে যখন একটা ইন্টারেকশন করছেন, তখন সেটাকে আমরা বলছি এঙ্গেজ, অর্থাৎ এঙ্গেজমেন্ট। দ্বিতীয় যেটা হলো সেটা হলো এক্সপ্লোর, অর্থাৎ এই এক্সপ্লোর পার্টে আপনি কী করবেন, আপনি এক্সপ্লোর পার্টে সেই শিক্ষার্থীর পূর্বজ্ঞান যাচাই করবেন। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে সেই শিক্ষার্থীর পূর্বজ্ঞান আছে কি না। যদি না থাকে তাহলে কিন্তু আপনি পাঠ শুরু করতে পারবেন না, কিন্তু যদি থাকে আপনি কিন্তু পাঠ শুরু করতে পারবেন। সেটাই হলো এক্সপ্লোর। তৃতীয় যে বিষয়টি হলো, যে পয়েন্টটি, সেটি হলো এক্সপ্লেনেশন। অর্থাৎ আপনি যে বিষয়টি নিয়ে এসেছেন বা তাদের পূর্বজ্ঞানে আপনি যে প্রশ্নটি করেছেন, আপনি এবার সেই প্রশ্নটিকে এক্সপ্লেন করবেন যে এটা কেন হয়, এবং আপনি তাদের কাছ থেকে আরও কিছু উদাহরণ চেয়ে নিতে পারেন। চতুর্থত যেটা রয়েছে এলাবোরেট, অর্থাৎ এখানে আপনি তাদেরকে পাঠ্যপুস্তকের সাথে যুক্ত করবেন, যে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করলাম সেটা তোমাদের পাঠ্যপুস্তকেও রয়েছে, তোমরা ওই জায়গাটা খুলে দেখো এবং আজকে আমরা এখন সেটা নিয়ে আলোচনা করি। অর্থাৎ এখানে পাঠ্যপুস্তকের ব্যবহার। তাহলে দেখুন, এঙ্গেজ, এক্সপ্লোর এবং এক্সপ্লেনে কিন্তু আপনি পাঠ্যপুস্তক আনছেন না, আপনি আনছেন কোথায়? ইলাবোরেটে। শেষে যেটা রয়েছে সেটা হলো ইভ্যালুয়েট। ইভ্যালুয়েট মানে কি? ভ্যালু মানে আমরা জানি মূল্য, অর্থাৎ তারা যেটা শিখেছে সেটার উপর আমরা মূল্য নির্ধারণ যখন করব তখনই সেটাকে আমরা বলি মূল্যায়ন। তাহলে ইভ্যালুয়েটে আমরা তারা যা যা তাদের গুণাবলীগুলো আজকে বিকাশ করেছে, যে সমস্ত তারা আচরণাঙ্গগুলো আজকে শিখেছে, আমরা সেগুলোর মূল্যায়ন করব। তাহলে এই 5E মডেল নিয়েই আমাদের কিন্তু একটি লেসন প্ল্যান তৈরি হয়। তাই 5E মডেলের কথাটা আপনারা ডেমো বানানোর সময় অবশ্যই মনে রাখবেন। বেশ, তাহলে এখানে দেখা গেল যে একজন শিক্ষার্থীর মূল্যায়ন পদ্ধতি কীরকম হবে, বিভিন্ন ধরনের মডেল কীরকম হবে। এবার ধরুন কোনো শিক্ষার্থী যদি দুর্বল হয়, তাহলে সেই দুর্বল শিক্ষার্থীদের জন্যেও কিন্তু হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে কয়েকটা সুপারিশ হয়। সেই সুপারিশগুলো কী কী না, সেই সুপারিশগুলোকে আমরা ত্রিস্তরীয় মডেল বলি। সেগুলোকে আমরা বলে থাকি ত্রিস্তরীয় মডেল। ক্ষমা করবেন, এবার যে বিষয়টি রয়েছে, যেটি চ্যালেঞ্জড শিশু, অর্থাৎ যারা পিছিয়ে আছে বিভিন্নভাবে, সেটা থাকেই প্রত্যেকটা শ্রেণীকক্ষে। তো সেই সমস্ত শিশুদের জন্য কি বলা হয়েছে, সেই সমস্ত শিশুদের জন্য 3টে সুপারিশ করা হয়েছে। সেই 3টে সুপারিশকে আমরা বলি ত্রিস্তরীয় মডেল। অর্থাৎ এখানে 3টে স্তর থাকে। প্রথম স্তরে আপনি কি করবেন? ক্যাচ করবেন, অর্থাৎ সেই শিক্ষার্থীকে ধরবেন, তাকে কিছু প্রশ্ন। এবার ক্যাচ করা মানে এখানে কি? ক্যাচ করা মানে কি তাকে ধরে নেওয়া? না, মোটেই না। মানে সেই শিক্ষার্থীর যে লেভেল, অর্থাৎ তার যে যতটা ক্ষমতা, সেই ক্ষমতাকে বোঝা, সেটাকে এখানে বলা হয়েছে ক্যাচ। দ্বিতীয়ত রয়েছে যেটা, সেটা হলো চ্যালেঞ্জ। অর্থাৎ সেই শিশুর কাছে আপনি কয়েকটা চ্যালেঞ্জ দেবেন। অর্থাৎ চ্যালেঞ্জ মানে কি? তার কাছে কয়েকটা পরিস্থিতি তৈরি করবেন, যার সাহায্যে সে তার আইডিয়াগুলোকে আপনার সাথে শেয়ার করবে, তার মতামত শেয়ার করবে। অর্থাৎ এর মাধ্যমে তার মধ্যে কনফিডেন্স চলে আসবে আস্তে আস্তে। এবং তৃতীয়ত যেটা আছে, সে যখন একবার আপনার সাথে আন্তরিকতার একটা সম্পর্কে আবদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনি তার মধ্যে পরিবর্তন আনতে পারেন। এভাবেই কিন্তু একটা দুর্বল শিশুকে আপনি গড় বা এভারেজ যে সমস্ত চিলড্রেন্স রয়েছে, আপনি তাদের সমপর্যায়ে নিয়ে যেতে পারেন। এরপর আমরা যে বিষয়টি দেখব সেটি হলো শিক্ষক। অর্থাৎ শিক্ষকদের জন্য কি কি পালনীয় নির্দেশ দেওয়া হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর আন্ডারে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে। তো শিক্ষক সম্পর্কে বলা হয়েছে যে শিক্ষক ডায়েরিতে শিক্ষক মহাশয় যে বিষয়গুলো লিপিবদ্ধ করে রাখবেন, সেটি হলো প্রতিটি পিরিয়ডের পাঠের বিষয়, প্রত্যাশিত শিখন সামর্থ্য এবং কী ধরনের অ্যাক্টিভিটি করানো হয়েছে তা ডায়েরিতে প্রতিদিন লিপিবদ্ধ করতে হবে। দেখুন তো, এটা একদম নতুন জিনিস। দ্বিতীয়ত কি না, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সপ্তাহে অন্তত একবার এই ডায়েরি পরীক্ষা করবেন এবং প্রয়োজনীয় মন্তব্য সহ স্বাক্ষর করবেন। অর্থাৎ আপনারা প্রত্যেকেই বিএড বা ডিএলএড ট্রেনিং করার সময় যে প্র্যাকটিস টিচিং করেছিলেন এবং সেখানে যে লেসন প্ল্যান বানিয়েছিলেন, ঠিক তেমনভাবে এখানেও আপনাকে ওই লেসন প্ল্যানের মতো বানাতে হবে, যেটাকেই বলা হচ্ছে শিক্ষক ডায়েরি। এবং কলেজে আপনার লেসন প্ল্যান যেমন স্যার ম্যামরা চেক করেছিলেন, এখানে কিন্তু প্রধান শিক্ষক মহাশয় সেই তত্ত্বগুলোকে চেক করবেন। কেমন? এবার তৃতীয়ত যেটা রয়েছে সেটা হলো একবিংশ শতাব্দীর 15টি জীবন দক্ষতা।
সেগুলো হলো এমপ্যাথি, সিদ্ধান্ত নেবার ক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ, এরকম করে রয়েছে 15টি জীবন দক্ষতা। তো এই 15টি জীবন দক্ষতা শিক্ষার্থীদের মধ্যে কতটা বিকশিত হয়েছে সেটা কিন্তু রেকর্ড রাখা বাধ্যতামূলক। তাহলে দেখুন এখানে কিন্তু শিক্ষক মহাশয়দের দায়িত্ব আরও বেড়ে যায়। বেশ, এবার সহপাঠক্রমিক কার্যাবলীতে যেগুলো থাকে সেগুলোই এখানে বলা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে নাটক এবং অভিনয়ের উপর গুরুত্ব দিতে হবে, যোগব্যায়াম এবং শরীরচর্চা, অর্থাৎ যেটা আপনারা শিখেছেন ডিএড বা বিএলএডে, যেটাকে আমরা ব্রতচারী বলে থাকি। তৃতীয়ত যে পয়েন্টটি আছে সেটি হলো তাদেরকে হাতের কাজ দিতে হবে, অর্থাৎ তারা বাগান তৈরি করবে, তারা মাটির কাজ করবে, তারা বিভিন্ন ছবি আঁকবে। এবং যেটা রয়েছে প্রত্যেকটা সপ্তাহে আপনাকে কুইজ শিক্ষার্থীদের করাতে হবে। তো এগুলোই সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে আসে। তো এইভাবে আমরা বলতে পারি যে এই নতুন শিক্ষক ডায়েরি এবং মূল্যায়ন পদ্ধতি মূলত শিক্ষাকে একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হিসেবে গড়ে তোলার প্রয়াস। প্রতিটি শিক্ষক যদি এই নিয়মগুলো নিষ্ঠার সাথে পালন করেন তবে আমাদের ছাত্ররা এবং তার সাথে সাথে ছাত্রীরাও প্রকৃতপক্ষেই বিশ্বমানের নাগরিক হয়ে উঠবে। তো আজকে আমরা এটা এখানেই শেষ করলাম এবং এরকমই আরও পরবর্তীতে একটা নতুন টপিক আমরা নিয়ে আসতে চলে। তার জন্য আপনারা এক্সাম অরবিট চ্যানেলটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।